সুমিময় প্রেম লিখেছেন ফাবিহা মম। দোস্ত দোস্ত দোস্ত, তুই বাসার নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম, দেরি করিস না দোস্ত। জীবন মরণের সাওয়াল দোস্ত, নিচে নাম। ও বরবাদ করে দিব দোস্ত, নিচে নাম প্লিজ। একটু সুযোগ পেলাম না আমি কলের বিপরীতে ইস্যুকে বলবো। কি হয়েছে? ও কেটে দিল। ছোট ভাই আমার সন্দেহের নজরে ছোট চোখে ঘটনা বোলাচ্ছে। আমি ওর মাথায় চারটি মেরে বললাম, কিরে শয়তান, তোর পড়া নাই, লেখা নাই? কেমনে তুই লুডোর জন্যে হন্য হয়ে আছিস? যা পড়তে বস যা। মাথায় থাবড়া খেয়ে ঠোঁট ফুলিয়ে ও চলে গেল। দরজায় তাকিয়ে আমদানি দুশ্মনের মতো খাজুরা কি বলল ওই জানে। আমি গলার ওড়না টেনে মাথায় ঘোমটা দিলাম। আম্মুকে শুনিয়ে জোরে বললাম, ইসরাত নিচে ট্যামলা কুত্তার দৌড়ানি খাইছে, আমি ছাড়িয়ে নিয়ে আসতেছি। বাসার কেউ যেন আমার তলব না বসায়। জুতা পরে নিচে গেলে ইসরাত আমাকে টেনে ধরে বাসার গলির রাস্তায় এনে দাঁড় করায়। আঙুল উঠিয়ে রাস্তার ওপাশে থামানো কালো গাড়িটায় দেখায়। ওই বিলাতি কুত্তা চ্যাংড়া শয়তান গাড়ির দরজায় পিঠ লাগিয়ে হাত ভাঁজে দাঁড়িয়ে আছে। ডেকির উপর নাফিস বসে সিগারেটের মধ্যে টানের পর টান ফুঁকছে। রামিম সুপারম্যানের মতো কোমরে হাত দিয়ে কামলার মতো দাঁড়িয়ে আছে, পুরাই একখান কামলা। ইসরাতের কবজি ধরে খামচি মেরে বলি, খাচ্চর মহিলা, এই সন্ধ্যায় আমাকে চামার কামার চ্যাংড়া দেখানোর জন্য নিচে ডাকছিস? তুই জানিস আমার কত সাথের পাকা গুটিটা খেতে নিছিলাম, ফালতু বেডি। ইসরাত মম ছাড় বলে হাত সরিয়ে নিল। তুই চোখ মেলে দেখছিস তোর বাপ এসে দাঁড়ায় আছে। তোর বাসায় যদি একটাও পৌঁছায় কি সর্বনাশ ঘটবো জানোস? মেজাজটা খারাপ হয়ে গেল। ওরা আমার বাপ, আরে চাক্কু একটা ওইদিকে দিয়া ঢুকালে ওই দিক দিয়া শেষ। আমাকে বোঝায় বাপ। রামিম দ্য সুপারম্যান, তুকু। আপনারা আবার থুতু ফেলবেন না, আমি থুকু বলছি। দ্য সুপারম্যান রামিম রাস্তার ওপার থেকে বলে উঠল, এই মম এদিকে তাকাও। ওই শালা, তুই কারে মম ডাকস? আপু ডাক আপু। তুই ডাকবি একেবারে তোর গুষ্টি গ্যারাজের নাম ভুলাইয়া রাস্তায় সাপ্লাই দিব। আপা একটু তাকাবেন, আমরা আপনাকে ভয় দেখাতে আসছি। ইসরাত রামিমের কথায় আমার পিছু যেয়ে লুকালো, ভীতবনে বলে উঠল, দোস্ত দোস্ত দোস্ত, কত ডেঞ্জারাস দেখছিস? প্লিজ ওদের কাছে মাফ চা দোস্ত, আমায় ভয় করতেছে মম, ওরা ভালো না। যা বাবা, কার কথায় ডরায় কে? আমি এইগুলোতে জুতা পেটা করে বিদায় করতাম। ইসরাত দেখি ভয়ে পুরো পানি পানি। ওই হারামজাদা, তুই আমাকে তুলবি? পারলে আয় না, আয় দেখি তোর বুকের পাটা কত। আপা আপনাকে রেসপেক্ট করে আসতে বলছি, আপনি বোধহয় নিতে পারলেন না। আমরা কিন্তু কাউন্টিং করব। এক। তুই দুইটা খালি বলস না, দেখ আমি কি করি। বল বল বল। কি রে, বলা বন্ধ হলো কেন? ওই চামার বলস না কেন? ওই বিলাতি কুত্তা মুগ্ধ রামিমের কানে কানে কি যেন বলল। নাফিস সিগারেটে আরেক টান দিয়ে অবশিষ্ট জ্বলন্ত অংশটুকু ফেলে দিল। রামিম দেখি রাস্তার ওপার থেকে এপার আসার জন্য পা বাড়িয়েছে। আমিও পায়ের জুতা খুলে দেই ফিক্কে। ধরাস করে রামিমের গালে লেগে জুতা ওইটা পড়ল মাটিতে। রামিম ও মাগো বলে এক চিৎকার দিল। এদিকে ইসরাত দোস্ত বলে আমার দিকে তাকালো। ইসরাত আমার ডান পাশটায় আমার হাত ছাকিয়ে বলল, তুই এটা কি করলি? জুতা মারলি? ওই জুতা ফিরে পাবি? কি করলি? ওদের তো রাগের গণ্ডি পেরিয়ে যাবে। আরে চিল মার, বাথরুমের স্যান্ডেল ওইটা, আমার রুমে বাথরুমে যাওয়ার আগে পরি। দাম 20 টাকা, তাও নানির ইউজ করা অর্ধক্ষয় মারামাল। যাক, জুতাটা আজকে মনিবের কাজে দিল। ইসরাত হ্যাবলা থেকে একটু পর হো হো করে হেসে দিল, লুটিয়ে লুটিয়ে হাসি। ছেলে হলে মেবি লুঙ্গি উঁচিয়ে হাসির নাচনি দিত, বাট বেচারি মেয়ে, এই জন্য ঢন করে ন্যাকা ন্যাকা সুরে হাসি দিল। রামিম গালে জুতার বাড়ি খেয়ে গাল ধরে মুগ্ধ নাকি ওর কাছে গেল। নাফিসও ডেকি থেকে নেমে গোল করে মিটিং বসালো। মুগ্ধের পুরো দৃষ্টি আমার দিকে। ওই যে একভাবে হাতবাজ করে দাঁড়িয়ে আছে, এখনও ওভাবে স্থির। পাশ থেকে রামিম ও নাফিস নানা কথার ঝুড়ি বসালো। এরপর যার যার মতো এক পল আমার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। মুগ্ধ ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে জানালার কাজ সম্পূর্ণ নামিয়ে দিল। ড্রাইভিং হুইলে 2 হাত রেখে জানালার দিক দিয়ে আমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। এখনও তাকিয়ে আছে। চোখের তাপমাত্রা মাপার যন্ত্র থাকলে ডিগ্রি হয়তো 105 তাপমাত্রা। চোখ থেকে আগুনের তীক্ষ্ণতর দৃষ্টি ঝরছে।
চোখ দিয়ে গিলে খাওয়া কথাটা সত্যি সত্যি বাস্তব হলে এই বেটা মেবি প্রয়োগ করত। ইসরাতকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। আম্মু ড্রয়িং রুমে সোফায় বসে ছোট্ট বদমাইশকে পড়া রেডি করে দিচ্ছে। ইসরাতকে দেখে আম্মু বলে উঠল, ইসরাত, এখনও টমির ভয় পেলে চলবে? ও তো কিছুই করে না। অতিথি আসতে দেখলে এই খালি ভেউ ভেউ করে আমাদের সংকেত পাঠিয়ে দেয়। ইসরাত জুতা খুলে ভেতরে ঢুকে সোফায় যেয়ে বসলো। কপালে জমা ঘামের কণা ওড়না দিয়ে মুছে বলল, আন্টি আর বলবেন না। আপনাদের বাসার নিচে টমির লয়ালিটি দেখে আমারই অন্তর কাঁপিয়ে ছাড়ে। আমাকে এখনও চিনল না। আমি এক পায়ের জুতো খুলে ভেতরে যেতে নিলে আম্মু পেছন থেকে ডেকে থামালো। দাঁড়া, কিছু বলবা? আরেক জুতা কই? এক জুতা কেন এখানে? আম্মু রাস্তার মোড়ে কালাচান আছে না, ওই কালাচান জুতা নিয়ে দৌড়ে পালিয়েছে বুঝছো। আমি অনেক খুঁজছি, পাইনি, এজন্য স্মৃতি হিসেবে এটাও নিয়ে আসছি। কালাচান কি? ওই যে তিয়াসাদের বাসার কুকুর আজকেও ধাওয়া দিল। মনটা চাইছিল কি জানো, ওই জুতাটা ওর উপর ছুঁড়ে দিয়ে আসি, কিন্তু আমার মন ভালো, ওই কুত্তার মতো খারাপ না, তাই কিছু করিনি, চলে আসছি। আম্মু কিছু বলল না। আমি ইসরাতকে আমার রুমে আসতে বলে বিছানায় যেয়ে বসলাম। ও পিছু এসে আমার বিপরীতে এসে বসলো। দোস্ত, ওরা কিন্তু গেছে ঠিকই, কাল দেখিস আবার আসবো। আচ্ছা, তুই ওদের করছিসটা কি? এমন পিছনে কাঠামের আঠার মতো লেগে আছে কেন? ওই হিস্টোরি তোকে বলার টাইম পাইনি। শোন তাহলে, ওই লিডারের মাথায় ব্যান্ডেজ দেখছিস না? কিভাবে ব্যান্ডেজ আসছে জানিস? শুনলাম তো তুই যে ফাটায় দিয়ে আসছিস। তাহলে তো ঘটনা জানিসই। ওই লিডারের বাচ্চায় ভার্সিটির হেড স্যারকে বলে আমায় রেস্ট্রিগেট নোটিশ পাঠাইছে। আর তুই তো জানিস ভালো, আমার জিনিসে কেউ বা হাত ঢোকাইলে ওই বান্দা শেষ। আমি জাস্ট টোকা দিতে ওই লিডারের কাছে গিয়েছিলাম আর কি। সর্বনাশ, তুই কি থাবড়া দিয়ে আসছিস আবার? আরে ধুর, থাপ্পড় কেন দিব? আম্মু সবজি কাটার ভোঁতা ছুরি দিয়ে ভয় দেখিয়ে আসছে। আর কিছু না, তুই দেখ আমার চুলগুলোকে কেমনে কাটছে। আম্মু কথা বলা অফ করে দিছে। আমার মায়ের শখের চুল। ইসরাত এবং আমি সারা রাত হরর মুভি দেখার জন্য আমার বাসায় ব্যবস্থা করেছি, দ্য নান মুভি। আব্বু ফুপির বাসায় গিয়েছে কাজে, কাল সকাল অবধি ফিরবেন। আম্মু ছোটকে নিয়ে ওনার রুমে ঘোড়া বেচে ঘুম। একমগ পানি ঢাললেও আম্মুর ঘুম সজাগ হবে না। দুইজনে রুম অন্ধকার করে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে দেখছি। ইসরাত ভয়ে ওয়াশরুমে যাওয়ার বায়না ধরে পেট চেপে বসে আছে, কারণ আমি এখন মুভি দেখব। ওয়াশরুমে যেয়ে তথাকথিত দ্য নান মুভির ভূত এসে ইস্যুকে খেয়ে ফেলবে বলে আমি আর পাহারা দিতে পারবো না। ইসরাত কাতরানো সুরে বলে উঠল, তোর পায়ে ধরি মম, আমার সাথে ওয়াশরুমে আয়। আমার একলা যেতে ভয় করতেছে। আজকে কিন্তু অমাবস্যার রাত। চটকনা খাবি ইসরাত, যা বলছি। বাচ্চাদের মতো টুকু করা লাগবে না। ভূত বলতে কিছু নেই, জাস্ট ইমাজিনেশন। ভূত নেই। গো স্টুপিড ফুল। প্লিজ। নো, নো মিন্স নো। দেখিস তোর জামাই শাস্তি পাইব না। তোর জামাই একটা ভূতের ক্যাদানি খাইব। ভূত। হ যা। ভূত হইলেই জামাইয়ের সাথে ভূত ভূত খেলবো। কুত্তার মুখে গরুর ডাক মানায় না। যা ফট। ইসরাত বিছানা থেকে নামার মধ্যেই একশোবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আমি তো এক বাক্যে অটল, না করেছি মানে নাই। ও চলে গেল। রুম অন্ধকার, পুরো বাসা অন্ধকার। আম্মুও দরজা দিয়ে ঘুমিয়ে আছে। ইসরাত ওর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছে। ওকে লাইট জ্বালাতে বারণ করেছি, জাস্ট ওয়াশরুমের লাইট জ্বালাতে বলে দিয়েছি। মুভি দেখতে দেখতে পুরো 2 ঘন্টা পারলাম, কিন্তু ইসরাত আর আসলো না। আমি খেয়ালই করিনি ইসরাত এখনও রুমে ফিরেনি। রাতের আকাশে চাঁদ নেই, বিদঘুটে কালো অন্ধকার। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের সুইচে লাইট জ্বালানোর জন্য ক্লিক করেছি। অন জায়গায় সুইচ টিপছি, সুইচের অনে লাইট জ্বলছে না। কি আশ্চর্য! পরশুই আব্বু নতুন লাইট লাগিয়ে দিয়েছে, আজই ফিউজ হলো। কয়েকবার টুসটুস করেও ফলাফল হলো না, জ্বললই না লাইট। আমি ফ্ল্যাশ লাইট নিয়ে ওয়াশরুমের দিকে গেলাম ইসরাতকে দেখতে। আমি চোখের সামনে যে দৃশ্য দেখলাম তাতে মোবাইলের হাত কাঁপতে কাঁপতে যুদ্ধ করল। হাত পা ঠান্ডা হয়ে জমে আসছিল। মম লোমহর্ষক ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। ওর চোখের কালো মণিতে বিশাল বিশাল ভয়ের স্তূপ। ভয়ের স্তূপে কতখানি ডুবে গিয়েছিল সেটা কেবল মনই জানে। ইসরাত ওয়াশরুমের দরজা খুলে মুখে হাত চেপে
অশরীরে ভর করার মতো চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে নিশ্চুপে সে অনেকক্ষণ ধস্তাধস্তি করেছে। চুল ফুলে পাখির বাসা হয়ে গেছে। এখন একটা কাক এসে ডিম পারলেই চলবে। ইসরাতের চুলের বাসায় কাকের সংসার কাহন শুরু। মাঝে মাঝে কুকিলও বাসা খোঁজার তাগিদে কাকের বাসা হিসেবে ইসরাতের চুলের ফুলছুরিতে ডিম ছেড়ে যাবে। ইসরাত বালতির ভেতরে ছোট্ট বাচ্চার গোসলের মতো তিরিং বিরিং পানি ছুঁড়ে খেলার মতো 2 পা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। সার্কাস হলে হাসির একটা রোল পড়ে যেত। ওয়াশরুমের দরজার কাছে সাদা টাইলসের উপর 3টা গুটি পাকানো তেলাপোকা ছিনিমিনি খেলছে। দেখতে খেজুরের কুয়া লাগলেও কঠিন খোলসে পাড়া দিলে বুঝবেন ভাই, ইহা প্রতিটি মেয়ের হৃদয় কাঁপানো হৃস্পন্দনের ঝাঁকুনি। নাম তেলাপোকা যুদ্ধ, বলিতে তেইল্লাচূড়া, মহাবিশুদ্ধ বলিতে ও মাগো ডাকের গগনবিদারী চিৎকার। আপনি কোন ডাকে সাড়া দেন, উহা না হাসিয়া বলিয়া দিয়েন। আমি মোবাইলে চুমা মারলাম। আরে ভাই, ইসরাত নামক ভিতর ডিমকে উড়ন্ত তেলাপোকার নাকের তল দিয়ে নিয়ে আসা কি যুদ্ধের মতো কঠিন না? সহজ? বহুত কঠিন ভাই, বহুত কঠিন। শলার ঝাড়ু নিলাম। এক বাড়ি দিয়ে ওর বাপের নাম উল্টিয়ে তেল চূড়াতেল্লা বানিয়ে দেওয়া ব্যাপক দরকার। রান্নাঘর থেকে ঝাড়ু এনে ঝাপ করে মেরে দিই এক ছটকা। গেম ফিনিশ। হি হা হা হা। তেলাপোকা ইজ গন। ইসরাত বালতি থেকে বেরিয়ে এসে আমায় ছাপটে ধরল। বেচারি কতক্ষণ ধরে ভয় চেপে কলিজা শুকিয়ে বালতিতে দাঁড়িয়ে আছে কে জানে। মায়ের জন্ম দেওয়া নবজাতক বাচ্চাটা ওয়া ওয়া করার আগে চুপ করানোর জন্য যে থেরাপি দেয়, আমিও অমন করে ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আহ্লাদি গলায় বললাম, ওলে লেলে ছোট্ট কুত্তু বাচ্চাটা, কাঁদে না কাঁদে না কাঁদে না। ভাও তাড়িয়ে দিচ্ছি, ভাও চলে গেছে। ইসরাত বেঁকে বসলো আমার কথায়, আমাকে ছেড়ে দিল। ঝাঁঝালো গলায় বলল, কুটনি, কথা বলতে আসবি না, তোর উপর ছাই পড়ব দেখিস। আমি কেমন ভয় পাইছি খুদা। সকালে দুজন একসাথে রেডি হচ্ছি, ভার্সিটি যাব। আম্মু নাস্তা দিয়ে গেছেন। ও পরাটা ঘুরিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে। আমি চুল আঁচড়াচ্ছি। গায়ে নীল কুর্তি, কালো ওড়না, কালো পায়জামা। চুলে খোপা করে কানের সাইডে ছোট্ট চুলগুলো ক্লিপে আটকে নিচ্ছি। ঠোঁটে গোলাপি লিপ বাম দিব। মনিরা বলল, তুই খাবি না? তোর পরোটা আমি খাই, খিদা লাগছে। 3টা পরোটা খাওয়ার পর আমার পরোটা খেয়ে যদি তোর তৃপ্তি লাগে, তুই মুখে ঢোকা। কথাটা ভালোভাবে বললে তোর কিছু ক্ষয় হতো মামা। রিল্যাক্স। ফাইন। লিপ বাম দিয়ে ঠোঁট জোড়া ঘষছি, যেন সবখানে লিপ বাম সেট হয়ে যায়। ইসরাত ভোকা বিড়ালের মতো 2 গাল ফুলিয়ে পরোটা খেয়ে নিচ্ছে। আমি পিঠে ব্যাগটা নিয়ে দৌড়। ইসরাত পানিটুকু নাকি মুখে তুলে কাশতে কাশতে ছুট। রাস্তায় রিক্সা নিয়ে জ্যামে পড়ে আছি। ক্যাম্পাসে নিউ লেট করে গেলে রুক্ত স্যার নারাজ হবেন, প্লাস লেকচার মিস হয়ে যাবে। ইট উইল বি হেল। ইসরাত ফোনে বফের সাথে খাজুরা আলাপ করছে। বিষয়টা উদ্ভট। বেস্ট ফ্রেন্ড পাশে থাকলে বয়ফ্রেন্ড আনা যায় না। এই নীতিটা 3rd ক্লাস মাইয়ার খিলুতে ঢুকাতে পারিনি। যেই জায়গার সাদিকের সাথে ওর রিলেশনশিপের 2 বছর ওভার, যত সব। রিক্সার হুট নামিয়ে বসলাম। সামনে পেছনে শত শত গাড়ি, রিক্সা, যানবাহন আটকে। এর মধ্যে প্যাপও করে হর্ন বাজিয়ে যাচ্ছে। অসহ্য করত। এমনিতেই বিডির ট্রাফিক জ্যামে মানুষ হার্ট অ্যাটাক করে, তার মধ্যে কোন চন্দ্রালোকের বাসিন্দা এসে জ্যাম টপকে উড়াল দেওয়ার চিন্তা করছে, দেখা দরকার। মাথা ঘুরিয়ে তাকালাম। হর্নটা যেন আমার জন্যই বাজাচ্ছিল। আমি তাকাতেই বন্ধ। হাতের তুড়ি বাজিয়ে কপাল কুঁচকে ইশারা করলাম, কি হ্যাঁ, হর্ন কেন? কটকটে গাঢ় নীল রঙের গাড়ি, একটা সিএনজির পরেই গাড়িটা থামানো, হর্ন দিচ্ছে। ইসরাতের দিকে কড়া করে তাকালাম। ও বজ্জাত বফের সঙ্গে কথা বলতে খুব ব্যস্ত। 3rd ক্লাস। হাতের ঘড়িতে সময় দেখছি, আবার হর্ন দিচ্ছে। রাগে জেদে ব্যাগটা ইসরাতের কোলে দিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। কুর্তির হাতাটা ঠিক করে হাতের ঘড়িটা কবজি থেকে উপরে উঠিয়ে নিলাম। ঠাসঠুস থাপ্পড় দিতে ঘড়ির কোনো সমস্যা না হয় সেদিকটা বিবেচনায় রাখতে হবে, নইলে বাসায় বিপদ। গাড়ির জানালার কাছে নক করলাম। জানালার কাছে নামালো। আমি তার চেহারাটা দেখে মনে করার চেষ্টা করছি কোথায় দেখেছি। এই যে হ্যালো, আমি কি আপনাকে চিনি? চেহারা তো চেনা চেনা লাগছে। ফরগেট ইট। জ্যামের মধ্যে বেহুদা হর্ন কেন বাজাচ্ছেন? জানেন না বিনা কারণে হর্ন বাজানো ক্রাইম?
চোখে কালো সানগ্লাস আটা, গায়ে সাদা শার্ট, দেখে মনে হচ্ছে কোথাও দেখেছি, বাট মেমোরি লুজের কারণে মনে করতে পারছি না। সে চশমাটা খুলল, আমাকে উদ্দেশ্য করে হাসি টেনে বলল, নাও দেখো তো চিনো কিনা। বিলাতি কুত্তার চামচানা, মুগ্ধের লেজ ধরে ধরে ঘুরে যে। হাউ লেম ইন্ট্রোডাকশন। আমি মুগ্ধের কি যেন বললে? চামচা, লেজ। হ্যাঁ হ্যাঁ ওটাই। আমি মুগ্ধের চামচা না, আমরা সবাই সবার লিডার। নট অনলি মুগ্ধ। তুই তো শালা। সরি, তুমি তো ওই মুগ্ধের আগে পিছে ঘুরো, তাই ভাবলাম আর কি। যাই হোক, রাস্তায় বিনা কারণে হর্ন বাজানো না, বাজাবা না, না মানলে নেক্সট গাড়ি তোমার ভাঙবো। থ্রেড, চ্যালেঞ্জ যেটাই ভাবুক, আমি আমার কথা পেশ করেছি। এখন সেটা রাখবে কি না হি নোজ বেস্ট। আমি পিছু ফিরে তাকাইনি, শুধু কানে আসলো ফায়ার। কমপ্লিমেন্ট ওই চামচা করেছে জানি, ঠাট্টিয়ে কিছু করার সুযোগ পাইনি। জ্যাম ছেড়ে দিয়েছে, রিক্সা টানবে আমাদের। আমি আর রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করিনি। এমনি দুটো কথা শোনানোর সময় বাংলাদেশের মানুষ যেভাবে ড্যাব ড্যাব করে তাকাতে পারে ওভাবে তাকিয়েছিল। বিরক্তিকর। ফার্স্ট ক্লাস ড্রপ। লেট হওয়ার কারণে রুগ্ধ স্যারের ক্লাস করতে পারিনি। এখন আড্ডাখানার নজরুল চত্বরে বসে পা ঝুলিয়ে বসে আছি। ইসরাত ফোনে চ্যাটিং। আমি কেমিস্ট্রির নতুন বইয়ের ঘ্রাণ নিতে চোখ মেলে ডুবে আছি। ইসরাত বলে উঠল, দোস্ত, আমরা ভার্সিটিতে পড়তেছি, তুই ভাবতে পারিস? ভার্সিটি? এখনও চুটিয়ে প্রেম করিনি। বইটা ধূপ করে বন্ধ করলাম। ও অলরেডি 2 ইয়ারের রিলেশনশিপ ঝাক্কাস টাইম স্প্যান করেছে, এখন ভার্সিটি এসে আরও প্রেম শুরু। বইটা খুলে রেখে চোখ তীক্ষ্ণ করে বললাম, একটু আগে কোন গুণের বচন বললা বনো? উপকার করো তো শুনিয়ে। ওই তো প্রেম। তা তুতলামি অফ করো, আর ভালো বাচ্চার মতো ঠন করে বলো। ওই ছেড়ে ডর লাগে তো, এমনি কথা বলোস কেন? চামড়া তুলে লবণ কষে দিব। ভার্সিটি তুমি প্রেম গাথা মনে করছো? আব্বু আম্মু আমাদের কষ্ট করে টাকা খরচ করে প্রেম শেখাতে পাঠায়। ফিলোসফি শুরু করলি কেন? নর্মাল একটা কথা বলছি, তুই নীতিনিষ্ঠ প্যাচাল পাচ্ছিস। শুন, ওই যে নোটিশ বোর্ডটা দেখছস না, ওই যে বোর্ডটা, ওইখানে টপার লিস্টে যে পর্যন্ত আমার নাম না থাকবো, আমি ওই পর্যন্ত প্রেম সম্পর্কে জড়াবো না। ইটস হারাম, নো লাভ নো পাপ। এই যুগে আইসা তুই হারাম হালাল বলছিস? লাইক সিরিয়াসলি? ইয়েস, অবভিয়াসলি। আমি প্রেম করার জন্য ভার্সিটি আসি নাই। টপার লিস্টে ফার্স্ট নাম আমি উঠাবো, দ্যাটস ফাইনাল। আরে ওরে সাব্বাস, ঠুকো তালি। ইসরাত কথা শুনে হাততালি দিতে থাকলে কেউ সমান তালে ওর তালের ছন্দ ধরে জোরালো শব্দ করে। মনে হচ্ছে একের অধিক মানুষ মিলে হাততালি দিচ্ছে। চত্বরের পেছন দিকে দুজনে ঘুরে তাকালে দেখি কুখ্যাত হান্টার্স গ্যাং তালি দিচ্ছে। দ্রুত চত্বরের সিঁড়ির থেকে নেমে কপাল কুঁচকে তাকায়। ওরা ঢলে এগিয়ে আসছে। জ্যানি এসেই বলল, ও মাই, পবিত্র প্রিয়র ভার্জিন মেয়ে দেখছি। ওপস। চটাস করে আমি পাল্টা জবাব দিই, তোর মতো না হোটেলে শরীর দেখিয়ে প্রেমের প্রমাণ দিতে যাব। তুই নিজে কি সেটা চিন্তা কর। ডোন্ট ইউ ডেয়ার টু কল মি তুই, স্টুপিড খালাম্মা টাইপ গার্ল। খালাম্মা দিয়ে সংসার টিকে, তোদের মতো 2-4টা বিয়ে নিয়ে আমরা মাথা ঘামাই না। একটাই বিয়ে করি, একটাতেই থাকি। ওহ রিয়েলি? টাইম উইল সে। বাই দ্য ওয়ে, সে সরি, স্পেশালি মুগ্ধ। কেন রে বেশরম, তুই পোলার মতো ভাব দেখাস কেন? ছেঁড়া জিন্স পায়ে স্নিকার শুজ পরলেই তুই ছেলে হবি ভাবিস না? এটিটিউড তো দূরেই রাখ। ইয়া কি ভাষা! মুগ্ধ, মেয়েটাকে হোস্টেলের রুমে শক থেরাপি দিব? মাথায় কারেন্ট দিলে কেমন হয়? মুগ্ধ স্ট্রেট ফর্মাল ইগোটিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মাথায় এখনও ব্যান্ডেজ। কি যে খুশি লাগতেছে, মাথাটা তাহলে ভালোই বাজিয়ে মেরেছি। এর মধ্যে তন্ময় সানগ্লাস মাথায় পকেটে হাত ঢুকিয়ে বলে উঠল, জানি বিনা কারণেই রাগ হচ্ছ, রাগারাগি একটু স্লো করো তো, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাবনর্মাল দেখায়। জেনি তন্ময়ের কথার হা করে অপ্রস্তুত হয়ে যায়। নিজেদের গ্যাং মেম্বার বাইরের মেয়ের সামনে গায়ে লাগানো কথা শোনাবে ভাবাটা মুশকিল। মুগ্ধের কাঁধে হাত রেখে জানি বলল, তুমি কিছু বলবে প্লিজ? এনিওয়ান ইন দ্য ক্যাম্পাস ইজ জাস্ট ইনসাল্টিং মি। মুগ্ধ হাত মুঠোতে কষে নিল, গলা ঠিক করে বলল, জানি। আল্লাদিন একা করে জানি বলল, ইয়েস। কাল কি যেন বলেছিলাম, তুমি ভুলে গেছো? ডোন্ট ওয়ারি, মনে করিয়ে দিই। মুখের ওয়ার্ডসে একটু চেক করে নিবে,
ফিউচারে ট্রাভেল হবে। জেনি কাঁচোমাচো করে মুখ থেতলে চুপ হয়ে গেল। নাসিক সিগারেটে টেনে ধোঁয়া ছেড়ে ফিসফিসিয়ে মুগ্ধের কানে কি যেন বলল। আমি শুনিনি। কথাটা কানে নিয়ে মুগ্ধ একটা বাঁকা হাসি দিল। নাফিসের পেটে একটা কিল মেরে কি যেন করতে ইশারা করলো। ইসরাত আমার হাত টেনে ওখান থেকে নিয়ে যেতে নিলে পেছন থেকে বলল, ওই শোনো, স্টপ, যেও না। আমি মাথা ঘুরিয়ে বইটা নিয়ে তাকালাম। মুগ্ধ কয়েক পা এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। চোখাচোখি নিশান, এসপার ওসপার মামলা। এই ছেলে কিছু বললে ও করলে ডিরেকশন চেঞ্জ করে ক্যাম্পাস টু হসপিটালের বাসিন্দা বানিয়ে দিব। ও বলল, তোমার রেস্টিগেট ক্যান্সেল, ইউ ক্যান স্টে। ও ভালো, গুড গুড, ওয়েল ডান। ভবিষ্যতে এইভাবেই কথা মেনে চলবি, তাহলে আমি কিছু করব না। আদারওয়াইজ তোর গাড়ি উইথ মাথা হকিস্টিক দিয়ে মেরামত করে দিব। তুড়ি বাজিয়ে, বলিস না। মানে এখানে বলা হয়েছে তুড়ি বাজিয়ে বলেছে। মুগ্ধের পেছন থেকে তন্ময় হুহা করে হেসে দিয়েছে। অন্যদিকে সবার মুখ কালো। জেনি, রামিম, হৃদিতার মুখ দেখে বোঝাই যাচ্ছে রাগে ফেটে চৌচির অবস্থা। মুগ্ধ ধারালো দৃষ্টিতে চোখ ছোট করলো এবং আমার উদ্দেশ্যে বলল, সিনিয়র, আমি ওর 4 ইয়ার সিনিয়র, সো ডোন্ট কল মি তুই। সিনিয়র? তোকে সিনিয়র ভাববো আমার জুতা। বিকেল 4টা। কড়া রোদের দাপটে দেখিয়ে স্বর্ণবর্ণের প্রতিভা ফুটিয়ে পুরো আকাশ ছেয়ে আছে। ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর পেজা পেজা মেঘ। ফোন নিয়ে জানালার পাশে বিছানায় বসে আছি। শরীরে ক্লান্তি ভর করেছে প্রচুর। এখন টিউশনিতে যেতে হবে আমার। 4:30টায় রওনা দিলে 5টার আগেই ছাত্রের বাসায় পৌঁছাবো আমি। আম্মু ছোট ভাইকে নিয়ে মামার বাসায় গিয়েছে। তালা মেরে চাবি নিয়ে পাশের বাসার আন্টির কাছে দিয়ে আমিও বেরিয়ে পড়ব একটু পর। ঘড়িতে 4:05। মনের ক্লান্তি, শরীরের একঘেয়েমি নিয়ে রেডি হচ্ছি। গাইলে ঘুমাতে ইচ্ছে করছে। চোখ দুটোতে ঘুম, বেজায় ঘুম। ইচ্ছার বিরুদ্ধে দ্রুত নিজেকে সংযত করছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে মাতোয়ারা হওয়ার সময় নেই। এখন খুব করে জলদি জলদি বেরোতে হবে। রিক্সা নেব না, নিলেই টাকা জমাতে পারবো না। আব্বুর ফোনটা নষ্ট, একটা ফোনের খুবই দরকার। মাথায় ঘুমটা টেনে ঘরের ইলেকট্রনিক্স লাইন সব চেক করে দরজায় তালা লাগিয়ে চাবিটা পাশের ফ্ল্যাটে দিয়ে বেরিয়ে পড়লাম। রোদের তপ্তটা বেশি। কপাল ঘেমে কানের পাশ দিয়ে টপটপ করে ঘামের বিন্দু কণা গড়িয়ে পড়ছে। পায়ের শক্তি কম, আস্তে আস্তে হাঁটছি। ব্যাগে 10 টাকার একটা নোট ছাড়া বেশি টাকা নিয়ে বের হইনি। আগে ভার্সিটি ছিল না, যাওয়া আসা নিয়ে শরীর ক্লান্ত হতো না। এখন আমার খাটাখাটনি করতে হবে বেশি। চৌড়া রাস্তার ফুটপাত ধরে যাচ্ছি। রাস্তায় আজ মানুষ কম, চলাচলের গাড়িও কম। সম্ভবত গরমের জন্য এমনটা হয়েছে। অলস জাতি বাড়ি বসে অলসতা যাপন করছে। খুব করে মনে হচ্ছিল পেছন থেকে কেউ অনুসরণ করছে, কিন্তু আমি ঘাড় বাঁকাইনি। আপন মনে নিজ গতিতে হেঁটে চলেছি। এই শোনো, একটু দাঁড়াবে? আচমকা কারোর অনুনয় সুর শুনে হাঁটা থামালাম। কপাল কুঁচকে চিন্তা করছি পেছনে কি তাকাবো। কে না কে ডাকছে, তাকানো ঠিক হবে? না থাক, একবার দেখেই নেই। আমি কপালের কাছে ঘুমটা একটু টেনে নিলাম। পেছন ঘুরে দেখি তন্ময়। ক্যাম্পাসের যে পোশাকে দেখেছিলাম তা এখন ভিন্ন। গায়ে কালো টি শার্ট, জিন্স প্যান্ট পরনে। তুমি আমাকে ডেকেছ? তুমি এখানে কি করে? তোমার বাসা না ধানমন্ডি? তন্ময় আমার কথায় স্বাচ্ছন্দ্যসূচক হাসি দিল। হ্যাঁ, ধানমন্ডি। তুমি কি করে জানো? আশ্চর্য, তোমাদের ব্যাপারে ফুল তথ্য পুরো ক্যাম্পাস জানে, আর আমি সেটা জানবো না? জবাব দাও, তুমি আমার পেছনে কি করছো? মতলব কি তোমার? আমায় ফলো করছো না তো? নো, ফলো করছি না। এই তো নারায়ণগঞ্জ শহরে ঘুরতে এলাম। তোমাদের শহর নিয়ে অনেক আর্টিকেল পড়েছি, দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। আসছো, ভালো কথা। আমার পেছনে কি? তোমার পেছনে কি হবে? আমি ঘুরতে এসেছি আর দেখি তুমি এই কাঠফাটা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছ। মানুষ তো হেঁটেই গন্তব্যে যায়, তাই না? আমিও হেঁটেই যাচ্ছি। আমায় ডাক দিবে না। আমি রাস্তায় অপরিচিত মানুষের ডাকাডাকি পছন্দ করি না। আল্লাহ হাফেজ। তন্ময় কোন ন্যাক উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে নারায়ণগঞ্জ আসলো বুঝলাম না। ওর হুট করে আসাটা ভালো কিছুর পূর্বাভাস দেখাচ্ছে না। টানা 25 মিনিট পায়ে হেঁটে মেন রোড ক্রস করে ছাত্রের বাসায় এসেছি। নাম জুবায়ের, 8ম শ্রেণীতে পড়ছে। মাথা ভর্তি গোবর, পড়া বাদে সব কোটনামি ওর মাথায় ঢোকে। সপ্তাহে 6 দিন পড়াই, বেতন 2000। আজ মাসিক বেতন দেওয়ার কথা।
3 মাসের 6,000 টাকার বেতন আমার আটকে আছে। মুখ ফুটে বলতেও পারছি না। আন্টি, আমার বেতনের টাকাটা দরকার। আব্বুর স্যালারিতে সচ্ছলভাবে কাটলেও আমার নিজের টাকায় শ্বাস নিতে বেশি শান্তি লাগে। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য একমাত্র সুখ তার টিউশনির টাকা, নিজের টাকা। টানা 2 ঘন্টা পড়ালাম। সকালে ক্লাসের চাপে বর্তমানে ছাত্রকে পড়িয়ে টনটন করে মাথা ব্যথা করছে। হাসি দিয়ে মুখোশ পরে আছি, কেউ যাতে না দেখে। সবকিছু সবাই দেখার যোগ্যতা পায় না, আমি মনে করি এটা। চায়ের কাপটা জোরালো শব্দ করে টেবিলে রাখলেন আন্টি। বুঝে গেছি আমার কষ্টের প্রাপড়টা চেয়ে মস্ত বড় ভুল করে ফেলেছি। মনটা আবেগপ্রবণ হওয়া থেকে বিরত করছি। কিছুতেই কেঁদে দিবি না। না মানে একদম না। মানুষের কাছে হক চাইতে লজ্জায় কান্না করা শোভা পায় না। তুই কাঁদবি না। বাথরুমের দরজা লাগিয়ে বসে আছি। মনটা ভেঙে চুরমার কাচের মতো ক্ষতবিক্ষত। সবার সাথে লড়াই, হেনস্থ, অপমান উপেক্ষা করে দিন শেষে চোখ ভিজে কান্না চলে আসে। মনের মধ্যে অজানা কি পাওয়ার বাসনায় কান্না চলে আসে বুঝি না, জানি না। নিজের অক্ষমতা নয়তো ক্ষতচিহ্নের চোটে কান্না জুড়ে আসে। কি নিয়ে কান্না করি আমি, কি নিয়ে হাসি, কি নিয়ে নতুন দিন দেখি, কি নিয়ে পলক ঝাপটাই। মাথায় পানি ঢেলে বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুল তোয়ালে লাগাই। চুলের দিকে তাকাতে আমি ফুপিয়ে কেঁদে দিই। আমার চুলের একতালু পরিমাণ দৈর্ঘ্যতা নেই। কেন ভুল ছাড়াই ওরা আমার চুল কেটে দিয়েছে? ওরা বড়লোক, আমি মধ্যবিত্ত। আমার স্ট্যাটাসের লঘুতায় ওরা আমাকে ছোটলোক ভাবে। ওদের খুব টাকা, কারি কারি টাকা, আমার মতো না। একবেলা রিক্সা দিয়ে গেলে আরেক বেলা খালি ব্যাগ পড়ে থাকে। সত্য এটাই, আমার জন্য খালি ব্যাগের শূন্যতাই শ্রেয়। রোদে হেঁটে টিউশনি করে টাকা ইনকাম ওদের করা লাগে না। আমি এসির নিচে বসি, ওরা কষ্টের ভোগান্তি বোঝে না। আমার গালিগালাজ এবং আমার রূঢ় ব্যবহার সবাই আঁচ করে দেখে, কিন্তু হাসি শেষে নীরবতা দেখে না কেউ। কেউ নেই, কেউ যে দেখবে। চোখ বন্ধ করে বিছানায় বসে চুল মুছে নিচ্ছি। বন্ধ চোখের পাপড়ি বেয়ে গালের সমীখে পানি পড়ে যাচ্ছে। শ্বাস রুদ্ধকর কান্না। বেতনের 4,000 টাকা হাতে পেয়েছি, বাকি টাকায় আশাহত। ওগুলো পাবো না। নতুন বইয়ের কেনার লিস্টে দাম উঠেছে 4,500। খাতার রিম এবং কলমের পাতার হিসাব বাদই দিলাম। আব্বুর কাছে টাকা চাইতেই হিমশিম খেতে হচ্ছে। এ মাসের কারেন্ট বিল পূর্বের তুলনায় 1.5 গুণ বেশি এসেছে। ছোট ভাইয়ের স্কুল ফিস, মাসের বাজার সদাই, বাসা ভাড়া নিয়ে আম্মু আব্বুর সাথে আমিও চিন্তামগ্ন। কাউকে বুঝাতে দিচ্ছি না আদৌ। আব্বুর প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা আছে, আম্মুর হার্টের সমস্যা, ছোট ভাইয়ের সাইনাসের সমস্যা, আমার পায়ের সমস্যা। এমন মেয়ের জন্য ভার্সিটি গিয়ে প্রেম পরায়ণ হওয়ার টাইম থাকে? লুতুপুতু চুটিয়ে প্রেম, বাবার টাকার ফুর্তিবাজ হওয়ার উপায় থাকে না। বিলাসিতা দেখানোর প্রভাব বিস্তার করে না। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা জীবন সদৃশ্যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি 2 বাড়িতে যোদ্ধা। মানুষ তা কখনো জানবে না। বালিশে মাথা দিয়ে শটান হয়ে বিছানায় শুয়ে আছি। মাথায় ভারী ভারী ঠেকছে, গলায় ঠান্ডাজনিত খুসখুস, পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অমাত্রিক ব্যথা। ফোন বাজছে, হাতে নিলাম। নাম্বার চিনি না, অপরিচিত। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কি মমার সাথে কথা বলছি? কে আপনি? মোমোকে দিন, ও চিনবে। চিনাচিনি বাদ, পরিচয় দিন। বলুন ওর সিনিয়র বেজ থেকে কল করেছে। নাম রাদিফ মুগ্ধ। ধরফড়িয়ে উঠে বসি। চোখে মুখে পাঁচে লাগছে। কানে আঙুল দিয়ে নড়াচড়া করে ফোনের স্ক্রিনে তাকালাম। কানে ভুল শুনছি? আমি নিজের কানে ভুল শুনছি? মুগ্ধ এই নামে বলল। কান থেকে আঙুল সরিয়ে ফোনে কান বসালাম। ওপাশ থেকে কণ্ঠ না পেয়ে রীতিমতো হেলো হেলো করছে। কি চাই? 4 বছরের জুনিয়র মেয়ের সাথে ইটিস পিটিস করতে মন চায়? কল কেন করেছেন? শোনো, আমার রিলেশন করার জন্য মেয়ের কমতি নেই। তুমি নিজেকে নিয়ে কি ভাবো? ইউ নো বেস্ট। তো কোন খাজনার বাজনা দিতে ফোন করেছেন? কি বললে? বুঝলাম না, আবার বলো। তুই ফোন রাখবি নাকি আবার তোর মাথায় ঢোল বাজাবো? আর একটা বাজে ওয়ার্ড বললে ইনস্ট্যান্ট আমি তোমার রুমে এসে খারাপ কিছু করে ফেলবো। আই সোয়ার। বলুন কি বলবেন? এই তো লাইনে এসেছো। আমার ভাতিজির জন্য একটা টিউটর লাগবে। তো টিউটর লাগবে, আমার কি কাজ? এই মেয়ে, চিল্লাচিল্লি বন্ধ করো। কানের পর্দা ফাটিয়ে চোর লাগাবো। চুপ করে কথা শুনতে পারো না? শোনো, আমার ভাতিজি তোমার ভাইয়ের স্কুলে পড়ে, তোমার ভাইয়ের ক্লাসমেটও।
ইনফরমেশন পেয়েছি ইউ আর এ গুড টিউটর, দ্যাটস ওয়াই আই নিড ইউ। আই নিড ইউ ফর মাই নিস। কাল 2টায় ক্যাম্পাস শেষে আমার গাড়িতে চড়ে বাসায় আসবে। মগের মুল্লুক, আপনি আমায় গাধা ভেবেছেন? আমি কেন আপনার বাসায় আপনার ভাতিজিকে পড়াতে আসব? ও হ্যালো হ্যালো, পুরো কথা না শুনে মনের মধ্যে ঘুড়ি উড়ানো বন্ধ করো। আমার ভাতিজিকে তোমার চেয়ে ভালো কোয়ালিফিকেশনের মেয়ে এসে পড়াতে পারবে। ভালো করেই জানো আমরা টাকার হিসাব করে চলি না। মান্থলি স্যালারি 7,000 টাকা মাসে মাসেই পেয়ে যাবে। সো প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে। আপনি মেয়ে, র্যাপ করে ইজ্জত লুটবে আপনার? ভয় চেপাচ্ছেন ছেলে হয়েও আপনাকে গণধর্ষণ করবে? ঠারতেই একটা চড় দেওয়ার দরকার ফালতু মেয়ে। কথা পুরোটা শেষ না করতেই কথা শুরু। আচ্ছা বলুন, এ যাবৎ 5 জন টিউটর চেঞ্জ করতে হয়েছে। আমি আমার ভাতিজিকে ছেলে দ্বারা পড়াই না, মেয়ে টিউটর রেখেছি, সবগুলো ইডিয়ট, ড্যামিশ। উল্টা চড় তো আপনার খাওয়া উচিত দেখছি। কেমন মানুষ রে বাবা! অ্যাগেইন কথায় ব্যাঘাত ঘটালে? নো, বলুন। ওরা পড়াতে এসে আমার খোঁজখবর রাখে, এভরি টাইম আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব মেয়েদের দেখতে পারি না। আর তুমি তো মাশাল্লাহ ফার্স্ট দিনেই জিরো টলারেন্স। আই নিড ইউ। ঠিক আছে ঠিক আছে, আম্মুকে বলে দেখি, তারপর জানাবো। খবরদার, টিউটর বানাতে গিয়ে প্রেমিকা বানানোর প্রয়াস চালাবেন না। ঘাড় মোটকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিব। বি রেডি। এটুকুই ছিল তুমিময় প্রেম গল্পের পর্ব 4 থেকে 6 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।